নিম্নচাপ আজকে পর্ব ১। নাগরিক সুবিধার অভাবে প্রবীণদের দুর্ভোগ, বাংলার সামাজিক ব্যঙ্গ গল্প, বাংলা সমসাময়িক সামাজিক ব্যঙ্গ গল্প। এ হলো বিশ্বব্যাপী বাংলা গল্পপ্রেমীদের জন্য। নিম্নচাপ সাধারণ নাগরিক সুবিধার অভাব ও প্রবীণ নাগরিকদের নীরব দুর্ভোগের গল্প। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার মতো মৌলিক সুবিধা না থাকলে একজন সাধারণ মানুষের জীবন কতটা দুর্বিষহ হতে পারে তা সহজেই অনুমেয়। বিশেষ করে প্রবীণ নাগরিক ও মহিলাদের জন্য এই সমস্যা হয়ে ওঠে প্রতিদিনের এক কঠিন বাঁচার লড়াই। তাই এই গল্প শুধু একজন মানুষের সমস্যা নয়, এ হলো নগর জীবনের এক বৃহত্তর ব্যর্থতার প্রতিচ্ছবি। ভেবে দেখুন তো, বাড়ি থেকে বেরোনোর সময় আপনি কি জানতেন আজকের দিনটা আপনার কাছে কঠিন হবে? ভেবে দেখেছেন রাস্তায় ঘাটে, বাসে, ট্রামে বা লোকাল ট্রেনে বা মেট্রো স্টেশনেতে প্রকৃতির একান্ত এক কালান্তক ডাকের আশঙ্কায় কেন কেন আপনাকে ক্ষণে ক্ষণে লজ্জা বা ভয়ে কুণ্ঠিত হতে হবে? পথে ঘাটে নাগরিক স্বাচ্ছন্দ্যের অভাবে কেন এক অব্যক্ত যন্ত্রণা আপনাকে সদাই কুড়ে কুড়ে খাবে? সহ্যের সীমা পেরিয়ে জনসমক্ষে আপনার যদি অযাচিত কোনো অঘটন ঘটে যায়, কেন আপনাকে লজ্জায় মুখ লুকোতে হবে? কেন ধরে রাখতে হবে অপারগ হয়ে আর নিজেকে হালকা করতে ধারে পাশে সামান্য এক গোপন স্থান বেছে নিয়ে হাতে নাতে ধরা পড়লে কেন আপনাকে অপমানিত বা নিগৃহীত হতে হবে? তাই এ শুধু আপনার আমাদের নয়, আজকের সমাজে 40 ঊর্ধ্ব বেশিরভাগ মানুষেরাই এ বিষয়ে কম বেশি আতঙ্কগ্রস্ত। চিকিৎসা আছে, যোগাভ্যাস আছে নানা ওষুধের নিদান, এমনকি আছে অস্ত্রোপচারের শেষ রক্ষা কবচ। এছাড়াও আছে জল অপরিমিত পানের নিদান। ফলস্বরূপ অনেক ভীত সন্ত্রস্ত মানুষই ইদানিং জল পানের মাত্রা কমিয়ে নানা কঠিন ব্যামোতে আক্রান্ত হয়ে চলেছেন। দিকে দিকে এই সুযোগে অনেকে আবার পাবলিক টয়লেটে পাহারা বসিয়ে পয়সা কামাবার ব্যবসা ফেলেছে। কখনো আবার সেগুলোকে শাসক দলের স্থানীয় নেতাদের মর্জিমাফিক তালা বন্ধ করে রেখে দেওয়া হয়। সরকার বাহাদুর, নিষ্ক্রিয়। একটা সাধারণ প্রশ্ন, বয়স্ক মানুষ, মহিলা বা অসুস্থ ব্যক্তিরা যদি শহরের রাস্তায় হঠাৎ জরুরি প্রয়োজন অনুভব করেন, তাহলে কি পর্যাপ্ত পাবলিক টয়লেট বা পানীয় জলের যথেষ্ট সুবিধে পথে ঘাটে রয়েছে? নাকি আমরা এখনো এই সমস্যাকে বিশেষ গুরুত্ব দিই না? আপনাদের অভিজ্ঞতা কি? কমেন্ট বক্সে লিখে জানান। শহরে আপনার এলাকায় কি পর্যাপ্ত পাবলিক টয়লেট ও পানীয় জলের সুব্যবস্থা আছে? আজকের গল্প নিম্নচাপ পর্ব ১ ছত্রে ছত্রে মেলে ধরে এই সমস্যার এক রূপক, যা শুনলে আপনারা এর এক প্রকৃষ্ট চিত্র পেতে পারেন। তবে পরবর্তী পর্বটাও শুনে নেওয়া অবশ্যই বাঞ্ছনীয়। শুনুন সম্পূর্ণ গল্পটা, নিম্নচাপ। ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার ও কমেন্ট বক্সে সদ্ব্যবহার করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে বেল আইকনটি টিপে নিশ্চয় গল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। আসুন তবে শোনা যাক আজকের গল্প নিম্নচাপ প্রথম পর্ব। আজকাল বিনা কারণে বাড়ি থেকে বেরোতে বিশেষ ভালো লাগে না অনিশ সান্যালের। কালক্রমে বয়স বাড়লে সবারই এদিক ওদিক যাওয়ার জায়গা সংখ্যা ক্রমে ক্রমে কমতে থাকে। মানুষজনের সঙ্গে প্রয়োজনও কমতে থাকায়
ঘন ঘন ফোনে কথা বলার তাগিদটাও কমতে থাকে। মনে হয় ঘুরে ফিরে সেই একই চেনা প্রশ্ন, কেমন আছেন আর কি খবর, ব্যাস। এরপর ফোন কানে চেপে ভাবতে হয় আর কি জিজ্ঞেস করা যায়। কেউ নিশ্চয়ই আশা করে না যে ফোন করলে বা দেখা হলে দেশ বিদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি ইত্যাদি ভারী ভারী বিষয় নিয়ে আলোচনা শুরু হোক। তাহলে তাহলে তো রইল পড়ে সেই অতি পরিচিত পুরনো কাসুন্দি ঘাটা বা চিরসমাদৃত সেই সনাতনী বিষয় বিএনপিসি করা। বলা বাহুল্য, কারোর অসাক্ষাতে বা অজান্তে না, এই বয়সে এসব আর ভালো লাগে না অনীশবাবুর। আসলে বয়স বাড়লে পৃথিবীটা অনেকটা পুরনো হয়ে যায় না, সবই কেমন চেনা চেনা লাগে। আমি মৃত্যুঞ্জয় শীল, আর আপনারা শুনছেন নিচ্ছগল্প চ্যানেলে আমার স্বরচিত গল্প নিম্নচাপ। আজকে শুনছেন প্রথম পর্ব। দীর্ঘ প্রায় 4 দশক ধরে অনেক নামী কলেজে অর্থনীতির অধ্যাপনা করার পর এখন তার আর কারোর সঙ্গে বেশি কথা বলতে ভালো লাগে না, বরং তাদের অভিজ্ঞতার কথা শুনতে ভালো লাগে। কিন্তু গুছিয়ে জীবনের কথা গল্পাকারে বলার মতন তেমন বক্তা কোথায়? আর থাকলেও বক্তব্যে তেমন ধার বা রস কোথায়? সমাজ মাধ্যমে তো বেশিরভাগই বক্তারই বিষয়বস্তু হয় প্ল্যাগারিজমের আঠা মাখানো, নয়তো অযাচিত অসার জ্ঞানে পরিপূর্ণ, বা রাজনৈতিক তরজার কেউ কি। কিছু বক্তা আবার শ্রোতা হিসেবে বেছে নিতে পছন্দ করে বিশেষত বয়স্ক মানুষদের। যেমন তারা কখন কি খাবে বা খাবে না, কি কি ব্যায়াম করবে বা করবে না, চানের আগে ও পরে শরীরের কোন কোন অঙ্গ প্রত্যঙ্গে কিভাবে এবং কি তৈল মর্দন করবে, কতক্ষণ, কি বই পড়বে, কি গান শুনবে, কিভাবে লুচি আলু ভাজা এয়ার ফ্রায়ারে জলে চুবিয়ে রান্না করবে, সন্তানদের সঙ্গে কিভাবে কথা বলবে, তাদের কাছে কি কি আশা করবে বা করবে না, এমন আরো কত কি বিনিপয়সার জ্ঞান বিজ্ঞানে সমাজ মাধ্যম টইটম্বুর। এদিকে বাড়িতে গিন্নির অভিযোগ এই যে তার স্বামীজি ব্যক্তিটি বাড়িতে কেবল মাস্টারমশাই হয়েই সারা জীবন থেকে গেল। না আছে মুখে হাসি, আর না আছে কোনো চটুল মজার কথা। এখনো সে নাকি মুদির ফর্দে তার বানান ভুল ধরে বেড়ায়, প্রয়োজনে সহবত শেখায়, বেশি কথা বলতে মানা করে, খাওয়া নিয়ে বেশি কথা বলা পছন্দ করে না, সারাদিন শুধু মোটা মোটা বই মুখে করে বসে থাকে, ঠেলে বান্না করে দিলে বাড়ি থেকে বেরোতেই চায় না, আর বেরোলে রাস্তায় সবাইকে ধরে ধরে উদ্ভট সব প্রশ্ন করে তাদেরকে নাজেহাল করে দেয়। পাড়ার প্রতিবেশীরা তাকে দূর থেকে আসতে দেখলে এপাশে ওপাশে লুকিয়ে পড়ে। সেদিন পাশের বাড়ির ঘোষবাবু স্ত্রীর সঙ্গে রাস্তায় দেখা হতে তাকে দাঁড় করিয়ে IMF এর অনুদান করা আর্থিক সহায়তার পর অনুমানকৃত দেশে আগামী বছরের জিডিপি প্রজেকশন কত বলুন তো জিজ্ঞেস করতে বসগিন্নি তড়িঘড়ি করে একটা রিকশায় চেপে পালিয়ে বাঁচে। ইদান্তি এইরকম কিছু অভিজ্ঞতা হওয়ার পর অনীশবাবু এখন ঠিক করেছেন একা, হ্যাঁ একা নানা ছিলায় বাড়ি থেকে বেরিয়ে তিনি রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবেন। তবে খুব যে উদ্দেশ্যবিহীনভাবে তা নয়। তার ইদানিংকালে গন্তব্যের মধ্যে বেছে নিয়েছেন বিকেলে পাড়ার মোড়ে বড় রাস্তার ওপারে চেয়ার লাগানো বাসস্টপটা, সকালে বাজারে চায়ের দোকানের বেঞ্চিটা, বেলার দিকে পাড়ার ব্যাংকের ব্রাঞ্চের পাড়া নরম সোফাটা, সন্ধ্যায় কাছে একটা পার্কের বেঞ্চি, ছুটিছাটা হলে ফাঁকা বাসে বসে যত দূর ইচ্ছে বেরিয়ে পড়া, মাঝে মাঝে সেই টার্মিনাস পর্যন্ত চলে যাওয়া, সেখানে নেমে একটা চায়ের দোকানে কিছুক্ষণ বসে ফিরতি বাসে চেপে আবার বাড়ি ফেরা। এইভাবে দিব্যি সময় কাটছিল। বাদ সাধল বয়সজনিত এক কালান্তক নিম্নচাপের সমস্যা। হতচ্ছাড়া ডাক পড়লেই সাড়া দিতে হয়, নচেত সমূহ বিপদ।
মানে কাপড় চোপড় ভেজার উপক্রম। কি বিড়ম্বনা অনীশবাবুর। প্রথম প্রথম তিনি ভেবেছিলেন জলপানের আধিক্য হেতু হয়তো এমন ঘন ঘন ডাক পড়ে। রাতে ইদানিং বার তিনেক তো উঠতেই হয়, তাও আবার খাটের ধারে শুয়ে নিদ্রামগ্না অর্ধাঙ্গিনীকে ট্রপিজের ঢঙে টপকে নেমে। এবারে দেখা গেল সারাদিনে বহুবার ডাক পড়ছে, তবে খুব সামান্য মাত্রায় বহির্গমন ঘটছে। ধীরে ধীরে এই কালান্তক ব্যামো তার রাস্তায় আনন্দযাত্রার প্রধান অন্তরাল হয়ে দাঁড়ালো। বেরোবার আগে একবার করে বেরোলেও মিনিট দশেকের মধ্যেই আবার ডাক পড়ে। ভয়ে জল পান প্রায় বন্ধ। তিনি বুঝতে পারেন না যে পেটে কি তার গুপ্ত চাপা কল আছে, নচেত এত জল আসছে কোথা থেকে। সমস্যা হলো যেখানেই ডাক পড়বে তার 2-3 মিনিটের মধ্যে একটা পাবলিক টয়লেট বা সুলভ শৌচাগার খুঁজে না পাওয়া গেলেই কেলেঙ্কারি। কাপড় চোপড় সিক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। বাধ্য হয়ে পারিবারিক চিকিৎসকের পরামর্শক্রমে আর গৃহিণীর চাপাচাপিতে আশিসবাবুকে অনন্যপায় হয়ে ছুটতে হলো একজন ইউরোলজিস্টের কাছে। তিনি আল্ট্রাসোনোগ্রাফি, রক্ত পরীক্ষা আর ইউরিন প্রেশার টেস্ট করে নিদান দিলেন যে প্রোস্টেট গ্ল্যান্ড মাপে বেশ কিছুটা বেড়েছে। রক্তে শর্করার সীমারেখাও বাড়তে বাড়তে ভারত পাকিস্তান বর্ডার পার করতে অমৃতসর ছেড়ে প্রায় ওয়াঘা বর্ডারের দিকে তীব্র গতিতে এগিয়ে চলেছে। সুতরাং চাই চিনি বন্ধ। এছাড়াও আলু, ভাত, রসগোল্লা, সন্দেশ, বোতলে ভরা পানীয় ইত্যাদি সবের সঙ্গে আড়ি। সঙ্গে ওষুধ অবশ্যই চলতে থাকবে। দিনে 2 আর সন্ধ্যের পর 1 লিটারের বেশি জল পান নিষেধ। তাছাড়া হাঁটা চলাটা নিয়মিত বজায় রাখতেই হবে। পাকস্থলীতে জমা গ্যাসের প্রাদুর্ভাব বন্ধ করতে সকালে খালি পেটে ওষুধ খেতে হবে। সর্বোপরি পেটটা যেন হালকা থাকে সেদিকে নজর রাখতে হবে। গুনে গুনে কর করে পকেটস্থ 500 টাকার 4খানা ভাঁজ করা নোট ডাক্তারবাবুকে হাসি মুখে হস্তান্তর করে প্রেসক্রিপশনখানা হাতে নিয়ে দুভাঁজ করে পকেটে রেখে উঠে পড়লেন অনীশবাবু। বাড়ি ফিরে ঠিক করলেন আগে তিনি নিজে হাতে সুলভ শৌচাগারের একখানা ম্যাপ এঁকে ফেলবেন। সেখানে তার বাড়ির 10 কিলোমিটার ব্যাসার্ধে যত রাস্তা আছে তার কোথায় কোথায় হঠাৎ প্রকৃতির ডাকে সাড়া দিতে তড়িঘড়ি যাওয়া যেতে পারে তার একটা নির্দেশিকা খুঁজে বার করতে হবে। প্রথমে গুগল ম্যাপে সার্চ করে তিনি পেলেন কিছু সুলভ কমপ্লেক্স আর পে অ্যান্ড ইউজ টয়লেটের হদিশ। তারপরে খুঁজে পেলেন বেশ কিছু পেট্রোল পাম্প। যে সমস্ত ফ্রি টয়লেটের হদিশ তিনি পেলেন, নিজে রাস্তায় বেরিয়ে একবার সেগুলোতে ঢু মারতে গেলেন। ইউরিয়ার তীব্র ঝাঁঝালো গাগুলোনো দুর্গন্ধে তার অন্নপ্রাশনের ভাত প্রায় উঠে এলো। সেই সব পাবলিক টয়লেট ব্যবহার করা মানে খাল কেটে কুমির ডেকে আনা। ইউরিনাল ট্র্যাকে ভাইরাল ইনফেকশন অনিবার্য। তাছাড়া যেখানে সেখানে দেওয়ালে সাঁটা সস্তার বিজ্ঞাপনের পোস্টারগুলোর দিকে তো তাকানোই যায় না। অথচ সেদিকে না তাকাতে চাইলে কি হয়, না তাকিয়ে উপায় নেই। না তাকানোর একমাত্র উপায় হচ্ছে চোখ বুজে থাকা। কারণ চোখের থেকে দেওয়ালে সাঁটা সেই পোস্টারগুলোর দূরত্ব সাকুল্যে 1 ফুটের বেশি হবে না। তাই এখন থেকে রাস্তায় বেরোতে হলে সেই ম্যাপটা সদাই সঙ্গে রাখেন অনীশবাবু। প্রথম দিন রাস্তার জ্যাম ঠেলে তার 5 কিলোমিটার দূরত্বে বাসে করে যেতে সময় লাগলো প্রায় আধ ঘন্টা। পথে মৃদু এক প্রকৃতির ডাক অনুভব করলেন অনীশবাবু। ভাবলেন বাস থেকে নেমেই তিনি তার ম্যাপে বর্ণিত ঈপ্সিত স্থানটি খুঁজে বার করবেন। কারণ ম্যাপ এই পথে তেমন কিছু দেখাচ্ছে না। বাস যতই এগোচ্ছে জ্যামের বহর ততই বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অনীশবাবুর পেটে জল ধরে রাখার অবর্ণনীয় কষ্ট। সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতির ডাকের প্রাবল্য তীব্র থেকে তীব্রতর হয়ে চলেছে। মাথা ঝিমঝিম করছে। তলপেটে বায়ু সমাগমে নিম্নচাপের বহর আরো বেড়ে চলেছে। 1 মিনিটকে মনে হচ্ছে যেন 1 ঘন্টা। নিজেকে অজান্তে হঠাৎ চিৎকার করে চেঁচিয়ে উঠলেন অনীশবাবু, আরে ড্রাইভার, বাসটা চালাও না, কি করছো তখন থেকে? তীব্র কণ্ঠে তীর্যক উত্তর এলো কন্ডাক্টরের কাছ থেকে।
আরে দাদু, বাসটা কি উড়ে যাবে নাকি? সামনে এসে রাস্তার অবস্থাটা একবার দেখে যান না। এখনো প্রায় 1 কিলোমিটার রাস্তা বাকি। মনে হচ্ছে আর বুঝি ধরে রাখা যাবে না। এইবারে বাসের সিটেই একটা কেলেঙ্কারি ঘটতে চলেছে। অবশেষে মনে মনে ইষ্ট দেবতাকে স্মরণ করলেন তিনি। বললেন, এই যাত্রায় তরি পার করে দাও হে মধুসূদন। তারপর ফাঁকা রাস্তা পেয়ে বাসটা যেন হঠাৎ উড়ে গিয়ে নামিয়ে দিল তাকে। গন্তব্যে পৌঁছতে তাকে প্রায় 50 গজ রাস্তা হাঁটতে হবে। তারপর ফুটপাতের হকার মানুষের ভিড় কাটিয়ে দ্রুত পায়ে পৌঁছে গেলেন সেই অভীষ্ট লক্ষ্যে। সেখানে আবার এক নতুন উপদ্রব। 5 টাকা খুচরো দিতে হবে। অবশেষে পকেট থেকে একটা 10 টাকার নোট খুঁজে পেতে বার করে হাতে গুঁজে দিয়ে ভেতরে যাবার বহু প্রতীক্ষিত অনুমতি মিলল। যখন নিজেকে মুক্ত করে বেরিয়ে এলেন রণেশবাবু, মাথাটা তার ঝিমঝিম করছে, শরীরটা অবশ লাগছে। বাড়ি ফিরে তিনি ভাবলেন, অনেক হয়েছে, বাসে আর নয়, এবার থেকে নিজের গাড়ি নিয়েই বেরোবেন বলে ঠিক করলেন রণেশবাবু। আর যাই হোক, বাসের চক্করে তো আর পড়তে হবে না। গাড়ি নিজেই চালান তিনি। ড্রাইভার রাখার পার্ট অনেকদিন আগেই চুকিয়ে দিয়েছেন। ভেবেছেন ড্রাইভার রাখার সুখের থেকে না রাখার সোয়াস্তি অনেক ভালো। অতএব যেমন ভাবা তেমনই কাজ। পরের রবিবার সকাল সকাল তিনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। স্বাভাবিকভাবেই পার্শ্বসঙ্গিনী হলেন তার গৃহিণী। গন্তব্য শহর থেকে অনতি দূরে নদী তটবর্তী এক ছোট জনপদ। হাইওয়ে ধরলে ঘন্টা দেড়েকের রাস্তা। উদ্দেশ্য, সারাটা দিন শহরের কোলাহল থেকে কিছুটা দূরে নিনাড়ে একটু সময় কাটানো, আর রাস্তায় কোনো ধাবায় মধ্যাহ্নভোজ সেরে সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসা। বেরোনোর আগে রাতে তিনি গুগল ম্যাপ নিয়ে বসে পড়লেন। সারা রাস্তায় মাত্র 4টে পেট্রোল পাম্প আর 3টে ধাবা ছাড়া তেমন কোনো সুবিধাজনক স্থান তার চোখে পড়ল না। তার মধ্যে আবার 2টো পেট্রোল পাম্প রাস্তার ফেরার দিকে। যাত্রাটা শুরু ভালোই হলো। একটা দোকানে কচুরি ভাজতে দেখে সেখানে প্রাতরাশ সেরে আবার যাত্রা শুরু। গলা ভেজানোর মতো সামান্য একটু জল আর 1 ভাঁড় চা ছাড়া কোনো তরল পানীয়ই গলদকরণ করেননি অনীশবাবু। হলে কি হয়, মিনিট 15-র মধ্যেই তিনি অনুভব করলেন তলপেটে প্রকৃতির সেই অমোঘ কালান্তক ডাকের হাতছানি। গাড়ি এখন হাইওয়ে ধরে বেশ গতিবেগেই ছুটছে। আশেপাশে তেমন কিছু চোখেও পড়ছে না। আজকাল আবার সিট বেল্ট বাঁধলে নিম্নচাপের বেশি তাড়াতাড়ি অনুভব হয়। আরো মিনিট 5 চলার পর সেই ডাকের তীব্রতাটা হঠাৎ তীব্রতর হয়ে উঠল। উপায়ন্তর না দেখে বাধ্য হয়ে রাস্তার ধারে একটা ঝোপের ধারে গাড়িটাকে দাঁড় করিয়ে এক ছুটে তিনি ঝোপের পেছনে দৌড়ে সেদিয়ে গেলেন। ভুসভুসে মাটির ঢিপিটা একটু ঢালু হয়ে প্রায় ফুট 4-এর নিচে চাষ খেতে নেমে গেছে। সেখানে দাঁড়াতে হলে অনেক কসরত জানা চাই, নচেত পা হড়কে শটান খেতে গিয়ে ল্যান্ড করতে হবে। সবেমাত্র তিনি নির্গমন কর্ম শুরু করেছেন, হঠাৎ তার চোখে সামনের দিকে দৃশ্যটা চোখে গেল। 2 মহিলা তার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে। মনে হয় খোলা জায়গায় তার কৃতকর্মে আপত্তি জানাতে। কিন্তু তড়ি যে তখন মাছ দরিয়ায়, নদীর খরস্রোতে হাতে ধরা হাল দিয়ে নৌকো থামাবার বা ঘাটে ফেরাবার কোনো উপায় তো নেই। দম বন্ধ করে যতটা সম্ভব চটপট কাজ সেরে তিনি ছুটলেন গাড়ির দিকে। সিট বেল্ট বাঁধার আগেই দেখা গেল 2 মহিলা, মানে সেই 2 মহিলা রাস্তায় উঠে এসেছে। না, এখানে আর নয়, জপলায়তী সজীবতী। এই ভেবে তিনি চটজলদি গাড়িতে স্টার্ট দিয়ে দিলেন। কিছু দূরে গাড়ি থামিয়ে সিট বেল্ট বাঁধতে গিয়ে তিনি খেয়াল করলেন যে শার্টের ডান পাশে আর পেটের নিচে দিকটায় চাপ চাপ চোর কাঁটায় ভরে গেছে। তার মানে ওই ঝোপটাই ছিল চোর কাঁটা ভরা। এই অশান্তি থেকে মুক্তি পেতে হলে জামা প্যান্ট খুলে ফেলতে হবে তাকে, তবে এই চাপ চাপ চোর কাঁটাকে ছাড়ানো যাবে। তার মধ্যে গিন্নি ছুড়ে দিলেন এক শ্লেষাত্মক মন্তব্য। তিনি বললেন, দেখো,
তোমার কত সুবিধে, যেখানে সেখানে রাস্তায় দিকে পেছন করে পা ফাঁক করে দাঁড়িয়ে পড়তে পারো। আমার কথা কি একবারও ভেবেছ রাস্তায় মহিলাদের জন্য কি কোথাও কোনো ব্যবস্থা আছে? আমি কি লোকের বাড়িতে বাড়িতে গিয়ে কড়া নাড়বো গা? নাকি আমার প্রোস্টেট গ্ল্যান্ড বাড়তে পারে না? উত্তর জানা না থাকায় অনিশবাবু বললেন, চলো, আগে কোনো পেট্রোল পাম্প নিশ্চয়ই পেয়ে যাব, নচেত কোনো ধাবা। কি করা যাবে বলো, একটু সহ্য করো। কিছু দূরে পাওয়া গেল একটা ধাবা বটে, তবে সেখানে সেই অর্থে লেডিস টয়লেট বলে কিন্তু কিছু নেই। আছে দুটো থানিট বসানো বাঁশ আর প্লাস্টিক শিট দিয়ে তৈরি, 3 দিক ঘেরা আর একদিক খোলা একটা কাজ চালানোর মতো ব্যবস্থা। সেটাই নাকি নারী পুরুষ নির্বিশেষে সবার ছোট ও বড় বাইরের সুবন্দোবস্ত। সেখানে বসতে হলে সামনে একটা ছাতা খুলে বসতে হবে, নচেত সহজ উপায় আছে, মানে চোখটা বন্ধ করে বসা যেতে পারে। যাই হোক, সঙ্গে ছাতা না থাকায় কর্তাকে পেছন ফিরে পাহারায় দাঁড় করিয়ে অগত্যা ওই শেষ পন্থাটাই অবলম্বন করতে হলো অবসরপ্রাপ্তা অধ্যাপিকা সান্যাল গিন্নিকে। আমি মৃত্যুঞ্জয় শীল, আর আপনারা শুনছেন নিছক গল্প চ্যানেলে আমার স্বরচিত গল্প নিম্নচাপ। আজ ছিল প্রথম পর্ব। এরপরে কি হলো শুনুন গল্পের পরবর্তী পর্ব আগামী কোনো এক সপ্তাহান্তে। আজ তবে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন, আর হ্যাঁ, গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন। আর আপনার ভাবনা আমাকেও জানাবেন। কোনো এক সপ্তাহান্তের আসরে আবার দেখা হবে এই ভিন্ন স্বাদের গল্পের ডালি নিয়ে নিশ্চয় গল্প চ্যানেলে। আবার বলি, ভালো লাগলে নিশ্চয় গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও করান। নমস্কার, টাটা। আপনার সূর্যাস্তের বছর আমাদের সেবার অগ্রাধিকার। বিচ্ছিন্নতা, বিষণ্ণতা এবং উদ্বেগ অপ্রতিরোধ্য হতে পারে, বিশেষ করে জীবনের সূর্যাস্তের বছরগুলিতে। আসুন, একাকিত্বের শৃঙ্খল ছিন্ন করার জন্য আপনাদের বিশ্বস্ত সঙ্গী অ্যামিকোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা একটি সহায়ক সাহচর্য অফার করি, যা অভাবীদের অন বা অফলাইনে সহায়তা প্রদান করে। আমাদের পরিষেবাগুলোর মধ্যে রয়েছে কথোপকথনের মাধ্যমে হৃদয় থেকে হৃদয়ে, অর্থাৎ দ্বিধা ছাড়াই আপনার চিন্তাভাবনা এবং অনুভূতি ভাগ করে নিতে পারেন। ব্যক্তিগত স্বাস্থ্য এবং সুখ, যেখানে শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখার জন্য উপযুক্ত নির্দেশিকা পেতে পারেন। বিশেষজ্ঞ পরামর্শ, এখানে ব্যাংকিং, বীমা, বিনিয়োগ, সঞ্চয়, উত্তরাধিকারী পরিকল্পনা, পারিবারিক কলহ, ব্যক্তিগত আইন সমস্যা এবং আরও নানা বিষয়ে ব্যবহারিক নির্দেশনা পেতে পারেন। সাইবার অপরাধ সুরক্ষা, পরামর্শ এবং নির্দেশনার মাধ্যমে অনলাইনে সাইবার আক্রমণ থেকে নিরাপদে থাকতে পারেন। বাহ্যিক যোগাযোগ, বহির্বিশ্বের সাথে সংযুক্ত থাকতে লিখিত ও কথ্য সাহায্য পান। মনের কথার প্রকাশ, সাহায্য পান আত্মজীবনী, ইচ্ছাপত্র, বন্টননামা, কাহিনী, ডায়েরি ইত্যাদি লিখতে। সঙ্গে একজন বিশ্বস্ত বন্ধু থাকার আরাম অনুভব করুন। অ্যামিকোর জন্য উপযুক্ত সাহচর্য এবং সহায়তা সন্ধানী বয়স্ক মানুষেরা আর সন্তানদের থেকে দূরে বসবাসকারী একাকী বা একাকিনী বয়স্ক বাবা মায়েরা। আমাদের সাথে যোগ দিয়ে আপনার সূর্যাস্তের বছরগুলিকে সত্যিকারের সোনালী করে তুলুন। আরও জানতে আমাদের ফেসবুক পেজ, লিঙ্কডইন পেজ ঘুরে আসুন আমাদের ওয়েবসাইট, ইমেল করতে পারেন অথবা ফোন করতে পারেন, টেক্সট পাঠাতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া সমস্ত ঠিকানা এবং নম্বরে যোগাযোগ করতে পারেন।